আপনারা বুকে হাত দিয়ে বলুন 2017 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সালে আইএসএফ তৈরি হবার আগে আপনার মার্কেটে, আপনার বাজারে, বসিরহাট উত্তর বিধানসভায় একটাও তৃণমূলের ছাড়া কোনো পার্টির ঝান্ডা বাঁধার ক্ষমতা ছিল? কোনো মার্কেটে কোনো ঝান্ডা ছিল? তাহলে তৃণমূলের বিরুদ্ধে, এই শাসক দলের বিরুদ্ধে, এই গুন্ডারাজের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী 16 সালে আহলে সুন্নতুল জামাত তৈরি করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। প্রত্যেকটা জায়গায় আমাদের প্রোগ্রাম করতে গেলে শাসক দলের বিরুদ্ধে, শাসক দলের পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা যারা আহলে সুন্নতুল জামাত যে সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন করতাম, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় শাসক দলের চোখে চোখ রেখে কথা বলে কিন্তু সেই প্রোগ্রামগুলো করে নিতাম। বিভিন্ন জায়গায় বসিরহাট হুজুরের বাড়ি আমরা সেই সময় সমাবেশ করেছিলাম। শাসক দলের পক্ষ থেকে আমাদের প্রথম ডেটে সমাবেশ ওখানে করতে দেয়নি। আমরা কিন্তু তখন শাসক দলের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অরাজনৈতিকভাবে লড়াই করেছি। তখন কিন্তু সিপিএম, কংগ্রেস কেউ মাঠে ছিল না। 21 সালে আব্বাস সিদ্দিকী আইএসএফ তৈরি করলো, আমাদের সাথে সাথে বামফ্রন্টের ভাইরা, কংগ্রেসের ভাইরা রাস্তায় ফেস্টান বাঁধা শুরু করলো। এরা মনে করলো সব ভোট আমাদের। এরা সেই স্বপ্ন দেখে 24 সালে এসে আমাদেরকে বলছে আইএসএফ এর জোটে নেব একটা শর্ত, সেটা হলো ওদের একটা সিট দেবো। সেটা কি? বনগা। আপনারা এখানে উপস্থিত যারা আছেন বলেন, আপনারা মানবেন? বনগা সিট আইএসএফ এর দেবে? আইএসএফ কোনোদিন জোট করবে? মানে কি, ওরা কোন রকম ভাবে আইএসএফ এর দ্বারা ক্ষমতায় তৈরি করেছে। এখন আইএসএফ কে মিটিয়ে দিয়ে টোটাল আইএসএফ এর ক্ষমতাটা ওরা ভোগ করবে। এ ভাই, ওটা কি কোনোদিন হওয়া সম্ভব? কোনোদিন সম্ভব? পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে সব থেকে বেশি মার খেয়েছে আইএসএফ এর ছেলেপিলে, সব থেকে বেশি জেল খেটেছে আইএসএফ এর ছেলেপিলে। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন ঘোষণা হবার পর থেকে শুধু সন্দেশখালী থেকে আমরা 50 জনের উপরে আমরা জামিন করিয়েছি। গতকালকে বসিরহাট কোর্ট থেকে আমরা রিলিজ করিয়েছি আমাদের হিঙ্গলগঞ্জে বিধানসভায় দায়িত্বে আছে রবিউল ভাই। বিনা কারণে মিথ্যা কেসে তাকে আর্মসের কেস দিয়ে, পিস্তলের কেস দিয়ে 10 দিন জেল খাটালো। শাসক দল করছে, লড়াই করছে আইএসএফ। মাঝখানে আপনারা এসে মনে করবেন যে আইএসএফ এর ভোটগুলো সব ঘরে ঢুকিয়ে নেবো, ওটা কোনোদিন হওয়া সম্ভব না। আর একটা কথা আপনাদের বলি, 21 সালে আমরা এখানে উত্তর বিধানসভায় প্রার্থী দিয়েছিলাম। আমাদের প্রার্থী ছিল বাইজিদ আমিন ভাইজান, আপনারা সবাই জানেন। আমাদের এই মাকালগাছা পঞ্চায়েতে, আমলানি পঞ্চায়েতে এবং ভেবিয়া পঞ্চায়েতে আমাদের ক্যালকুলেশন ছিল যে আমরা এই পঞ্চায়েত থেকে, মুরারিশা পঞ্চায়েত যদি লিড নাও হয়, আমরা এই 3টে পঞ্চায়েত থেকে মিনিমাম 10,000 ভোটে লিড করব। আমরা রেজাল্টে কি দেখলাম? এখানে আমরা জোটের পক্ষ থেকে মাত্র ভোট পেয়েছিলাম 2100। ভালো করে বুঝবেন, জোটের পক্ষ থেকে আমরা এখানে ভোট পেয়েছিলাম 21 সালে 2100 ভোট পেয়েছিলাম। তাহলে এই পঞ্চায়েতে 14,000 ভোটের মধ্যে সিপিএম, যে বামফ্রন্ট, সিপিআই, সিপিএম সহ যে বামফ্রন্টের শরিক দল আমাদের সঙ্গে জোট করেছিল, সেই ভোটগুলো কোথায় গেল? এখানে 21 সালে ভোট পেয়েছিল বিজেপির পক্ষ থেকে 3,500, যেটা কোনোদিনই সম্ভব না। 3,500 বিজেপি ভোটটা পেয়েছে কোথা থেকে? আর বামফ্রন্ট বন্ধুদের ভোটটা গিয়েছিল কোথায়? প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে বলি, সিপিএম এর প্রত্যেকটা ভোট বসিরহাট উত্তর বিধানসভার, আমি আজকে প্রকাশ্য বলছি, আমরা এতদিন জোটের ক্রাইটেরিয়ার মধ্যে ছিলাম বলে আমরা কোনোদিন প্রকাশ্য বলিনি। সিপিএম এর বামফ্রন্টের সঙ্গে আমরা যে জোট করেছিলাম 21 সালে বসিরহাট উত্তর বিধানসভায়, বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিটা ভোট বিজেপিকে বামফ্রন্ট করিয়েছিল। সেই জন্য বসিরহাট উত্তর বিধানসভায় বিজেপি 40-47 ভোট পেয়েছিল। আপনারা জোটের নামে ভিতরে ভিতরে রাম ভক্ত হবেন, আর আইএসএফ সেটা কোনোদিন মেনে নেয়নি, আগামী দিনেও মেনে নেবে না। আইএসএফ 24 সালে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আইএসএফ একা লড়তে পারে, এবং বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ নিজের ক্ষমতায় লড়ে আখতার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবে। এ ওয়াদা বসিরহাটের মানুষ করছে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। আপনাদের 3টে জিনিস আমি বলি।
যাই হোক, ছোট ভাইজান রাস্তায় আছে, খবর এখনই এসছে, খুব তাড়াতাড়ি ঢুকবে। তার আগে আমাদের রাজ্য সম্পাদক যিনি আছেন বিশ্ববিদ্যা বক্তব্য দিতে বাকি, আমি শর্ট করব, আজানের পরপর বিশ্ববিদ্যা উঠবেন, তারপরে আমাদের প্রার্থীর মুখ দিয়েও আমরা বক্তব্য শুনবো। তো আপনাদেরকে আমি বলি, আপনাদের ভোট কোন রকম ভাবে আইএসএফ ছাড়া অন্য কোনো দলে দিয়ে আপনারা ভোটটা নষ্ট করবেন না। আপনাদেরকে আমি বলি, এখানে বামফ্রন্টের পক্ষ থেকে যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু সন্দেশখালীর প্রাক্তন এমএলএ। আমার সন্দেশখালীর ভাই দায়িত্বে যিনি আছেন মফিজুল ভাই এখানে উপস্থিত আছে। সেখানে সন্দেশখালীর রিপোর্ট, বামফ্রন্ট যেভাবে বিগত দিনে, আজকে যে শাহজাহান শেখ অ্যারেস্ট হয়েছে তিনি কিন্তু অন্য কোনো আসমান থেকে এসে পড়া প্রোডাক্ট না, সব বামফ্রন্টের প্রোডাক্ট। বামফ্রন্টের প্রোডাক্ট, ক্ষমতা রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, সেই মোস্তানগুলো মোস্তানি চেঞ্জ করার জন্য কালার চেঞ্জ করেছে, গায়ের জার্সি চেঞ্জ করেছে। মোস্তান বলে একই ঘরের, বামফ্রন্টের মোস্তান। এখনো পর্যন্ত মফিজুল ভাইয়ের রিপোর্ট আছে যে ওখানে বামফ্রন্টের পক্ষ থেকে 10,000ও ভোট পাবে না। মানুষ সিপিএম কে চাইছে না, বাংলার মানুষ নতুন দল চাইছে। আপনি বিজেপিকে ভোট দেবেন? বাংলার ভারতবর্ষের সব থেকে বড় সাম্প্রদায়িক দল যদি থাকে সেটার নাম বিজেপি। এখনো পর্যন্ত ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পর থেকে 14 বছরে যতটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে অতটা সাম্প্রদায়িক দাঙ্গা ভারতবর্ষে লাগেনি। সেটা বিজেপি সরকার দ্বারা, বিজেপি দ্বারা সম্ভব হয়েছে। সুতরাং আমরা বসিরহাটের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা সাম্প্রদায়িক শক্তি চাই না। সুতরাং আমরা কোনোদিন বিজেপি সমর্থন করতে পারবো না। আপনাদের ভোটটাও বিজেপি নামক সাম্প্রদায়িককে ভোট দিয়ে আপনাদের ভোটটাও নষ্ট করবেন না, এ আশা আপনাদের কাছে রাখতে পারি। শাসক দলের কথা বলি, দেখুন শাসক দলে বর্তমান যা পরিস্থিতি, আপনি যদি শাসক দলের নেতাদের চোর বাদ দেন, আপনি ভালো মানুষ খুঁজে পাবেন না। আপনি শাসক দলের নেতাদের যদি চোরের লিস্ট করেন, আপনি ভালো মানুষ শাসক দলে খুঁজে পাবেন না। চোরের কোয়ালিটি, বুথ স্তরে যে নেতৃত্ব দেয় সে বুথ স্তরের চোর, যে পঞ্চায়েত স্তরে নেতৃত্ব দেয় সে পঞ্চায়েত স্তরের চোর, যে বিধানসভা স্তরে নেতৃত্ব দেয় সে বিধানসভা স্তরের চোর। মানে যার কোয়ালিটি যত বড় সে তত বড় চোর। সুতরাং আপনাদের টাকা, আমাদের টাকা, আমাদের হকের টাকা, আমাদের ট্যাক্সের টাকা কিন্তু ওরা চুরি করছে আর বাড়ির খাটের তলায় টাকার গোডাউন তৈরি করছে। আমরা যদি এই সরকারকে পশ্চিমবাংলা থেকে উৎখাত না করতে পারি, আগামী দিনে আপনার যে বাচ্চা, আপনার ঘরে যে সন্তান জন্মাবে, আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে 7 লক্ষ কোটি টাকা পশ্চিমবাংলা দেনদার। পশ্চিমবাংলা রিজার্ভ ব্যাংক থেকে দেনা নিয়েছে এই গত 14 বছরের মধ্যে 5.5 লক্ষ কোটি টাকা। বামফ্রন্ট চলে যাওয়ার সময় পশ্চিমবাংলার দেনা ছিল 1.5 লক্ষ কোটি টাকা, 1,55,000 কোটি টাকা। আজকে সেই দেনাটা দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকা। মানে আপনি জানলে অবাক হবেন, আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশে পুরো দেশ চালিয়ে ওদের দেনা হলো, রিজার্ভ ব্যাংকের দেনা হলো 5 লক্ষ কোটি টাকা। সামান্য শুধুমাত্র ভুল সিদ্ধান্তের জন্য, বাংলার এই অপদার্থ মুখ্যমন্ত্রীর ভুল সিদ্ধান্তের জন্য বাংলা আজকে 7 লক্ষ কোটি টাকায় দেনায় জর্জরিত। আপনার ঘরে যে সন্তানটা জন্মাচ্ছে, আজকের দিনে জন্মালে 65,000 টাকা দেনা মাথায় নিয়ে সে জন্মাচ্ছে। আপনি যদি এই সরকারকে আর 5টা বছর সুযোগ দেন, পুরো পশ্চিমবাংলার যে মূল্য, পশ্চিমবাংলাটা বিক্রি করলে যে দাম হবে, সেই দামটা কিন্তু রিজার্ভ ব্যাংক বলেন যেখান থেকে ধার পায়, দেনা পায়, সেখানে কিন্তু ক্রপ করে নেবে। মানে পশ্চিমবাংলা কিন্তু আগামী দিনে ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে পরিচালনা করেছিল, ঠিক কোম্পানি এসে পশ্চিমবাংলা পরিচালনা করবে। আপনি বাড়ি, আপনার জমিতে ধান ফলাবেন, ওই ধান আপনি বিক্রি করতে পারবেন না। ওই ধান আদানি, আম্বানি এই কোম্পানিরাই আপনাদের এই কোম্পানিদের কাছে তুলে দিতে হবে। আপনার যদি বাজার মূল্য 10 টাকা থাকে, আপনাকে 5 টাকা দেবে, 5 টাকা ট্যাক্স বাবদ কাটবে, আপনার সেটা মেনে নিতে হবে। কারণ পুরো পশ্চিম বাংলাটাই কিনে নিচ্ছে ওরা।
সুতরাং এই সরকারকে কোনো মতে আর চুল পরিমাণে সময় দেবার সুযোগ দেবার অবকাশ বাংলার মানুষ রাখে না। এই সরকারকে কিন্তু আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের